রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি। সব পদ থেকে পদত্যাগ ১১ দলের প্রার্থী কর্নেল অলি। রাজনীতিতে আন্দোলন, সংগ্রাম ও স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক মির্জা ফখরুল গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সর্বমহলে। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বাণিজ্য দলের বৈঠক, বিনিয়োগ পরিবেশে সন্তোষ, সহায়তার প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সচিবালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় মহাসচিব ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় সব দিক বিবেচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর এই ঘোষণা গণমাধ্যমের সামনে তুলে ধরেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনীতিতে নরম ভাষা, স্থির কণ্ঠস্বর, স্বচ্ছ ভাবমূর্তি ও দলের বিশ্বস্ততার প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ দশকেরও বেশি সময় ধরে আন্দোলন, সংগ্রাম, সংসদীয় রাজনীতি, কারাবরণ এবং দুঃসময়েও দৃঢ় হস্তে দলের হাল ধরে রাখার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজনীতির অন্যতম এই মুখপাত্র। তাই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুধু বিএনপির কাছে নয়, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তির নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রিক্সা চালায় আমাদের ছেলেরা, এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি গুম করে দেয়। ঠাকুরগাঁয়ে সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শৃঙ্খলা, ন্যায়বোধ ও দেশপ্রেমের শিক্ষা অর্জন সবটুকুই পারিবারিক সূত্রে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল। ১৯৬০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অভিযাত্রা শুরু হয় মির্জা ফখরুলের। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। ১৯৬৯ সালে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ৯০ দশকের শুরুর দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, সেই সন্ত্রাসী যা অন্য কাউকে সহ্য করতে পারে না। ঢাকা কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু ১৯৭২ সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ। আমরা বাংলাদেশে ১ ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়া করব। ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করা মির্জা ফখরুল পূর্ণাঙ্গ দায়িত্ব পান ২০১৬ সালে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার গণতান্ত্রিক লড়াই সবার প্রশংসা পায়। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ।
2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েও শপথ নেননি মির্জা ফখরুল। রাজনীতির কঠিন বাস্তবতায় সহিংসতার বদলে রাজনৈতিক সমাধানে অটল থাকা তার রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। আগামীকাল সকাল সন্ধ্যা 8টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পান তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নাম লিখতে যাওয়া মির্জা ফখরুলের কাছে তাই রাষ্ট্রের প্রত্যাশা অনেক বেশি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিরোধী দল মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দেওয়া হয়। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেত বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, সরকার চাইলে অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনও সম্ভব। বিএনপির গণতন্ত্র চর্চা নিয়ে তিনি বলেন, সচিবালয়ের রাজনৈতিক বৈঠকের পরই বোঝা যায় তারা কিভাবে গণতন্ত্রের চর্চা করে, আর তাদের গত 5 মাসের কার্যক্রমেও বোঝা যায় তাদের পথচলা বিগত সরকারের মতোই। সত্তর অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দান করেন, তবে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। বিনিয়োগের পরিবেশ রক্ষা ও সহায়তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সন্তোষ জানিয়ে মার্কিন ব্যবসায়ীরা ঢাকার সাথে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসাথে কাজ করার আগ্রহ জানান। জাহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ কোম্পানির শীর্ষ 50 সদস্যের একটি প্রতিনিধি দল। এতে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে আলোচনা হয় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উভয় পক্ষ কীভাবে কাজ করতে পারে তা নিয়ে খোলামেলা কথা বলেন তারা। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আমেরিকার বিনিয়োগকারী প্রতিনিধি দল। In Bangladesh, we bring the top level of managerial and ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. প্রধানমন্ত্রী মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের চমৎকার ব্যবসা বান্ধব পরিবেশ এবং সরকারের সহযোগিতায়
প্রতিনিধি দল সন্তুষ্ট। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন, অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নবদিগন্তের সূচনা করবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 2029 সালের মধ্যে জ্বালানি সংকট পুরোপুরি নিরসনে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। পাশাপাশি চলবে নতুন কূপ খননের কাজও। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চলমান জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগের 15 বছরের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন মন্ত্রী। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি সংকট এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনে ইতিমধ্যে ক্রয়াদেশ দেওয়া হয়েছে। আরও 3টি এফএসআরইউ স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। ভাসমান এলএনজি টার্মিনালগুলোর কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। নতুন করে 12টি জেলায় বেল বন্ড সেবা চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংশ্লিষ্ট 12 জেলার বিচারকগণ, আইনজীবীরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বর্তমানে এই সেবা 16টি জেলায় চালু আছে। এসব জেলায় ইতিমধ্যে 1,20,000 মানুষ এই সেবা গ্রহণ করেছে বলে জানান আইনমন্ত্রী। একজন আসামির বেল বন্ড জমা দিতে আগে 12টি ধাপ পার করতে হতো, এখন সেটি একটি ক্লিকেই করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী। আগে 16টির সাথে এই বেল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে এবং মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগতো। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিনের, একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা ওটিপি আসবে, অ্যান্ড ইট ইজ ডান। আগামী 16 থেকে 30 আগস্ট জাতীয় মৎস্যপক্ষ 2026 পালন করা হবে। 16 আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। জানান, এই অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেওয়া হবে। 3 মাসের মধ্যে রাজধানীর 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন করছে সরকার। রাজধানীর শাহবাগ মোড়ে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। ট্রাফিক সিস্টেম আধুনিকায়নের পাশাপাশি নগরবাসীকে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, শিগগিরই ব্যাটারি চালিত অটোরিকশা ও ফিটনেসবিহীন গণপরিবহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দীর্ঘ অপেক্ষার পর ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এতে ইলিশের দাম কমে আসবে বলে আশা জেলে ও ব্যবসায়ীদের। ঘাটে ইলিশের প্রাচুর্যে সরগরম হয়ে উঠেছে মাছের আড়তগুলো।
নিম্নচাপে নদী উত্তাল থাকায় সাগরে বড় ট্রলার যেতে পারছে না। ঘাটে বাধা রয়েছে বেশিরভাগ বড় ট্রলার। তবে মেঘনা নদীতে ছোট ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এভাবে ইলিশ আহরণ হলে মাছটি অনেকটাই ক্রেতাদের নাগালে থাকবে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। এছাড়া জেলেরাও ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা তাদের। এর আগে মাছ ছিল না, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা হইলো মাছ পায়, মোটামুটি বাজার খরচা দিয়ে ক্লিয়ার হয়েছে। যদি মোটামুটি আল্লাহর মধ্যে এইভাবে মাছ থাকে তাহলে আমরাও মোটামুটি ভালো থাকবো, জেলেরও ভালো থাকবো। দর্শক, খবর শেষ করছি। যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি, সব পদ থেকে পদত্যাগ। রাজনীতিতে আন্দোলন সংগ্রাম ও স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক মির্জা ফখরুল গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সর্বমহলে। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বাণিজ্য দলের বৈঠক, বিনিয়োগ, পরিবেশ সন্তোষ, সহায়তার প্রতিশ্রুতি। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।